অলিক কল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন, আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, আমরা আশা রাখবো আগামী দিনেও আপনারা এইভাবে সাপোর্ট এবং ভালোবাসা আমাদের প্রতি রাখবেন। বন্ধুরা, আমাদের আজকের গল্প তিন মুড়ি দানব। গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র সমস্ত কিছুই কাল্পনিক। আশা করছি আপনারা নিজ দায়িত্বে এবং উন্মুক্ত মনে এই গল্পটা শুধু বিনোদনের জন্যই শুনবেন। শুরু করছি আমাদের আজকের গল্প তিন মুড়ি দানব। দার্জিলিং শহর থেকে কিছুটা দূরে অবস্থিত একটা গ্রাম, যার নাম ছিল সুন্দরপুর। আর এই গ্রামের কিছু অদ্ভুত কাহিনীও রয়েছে। লোকমুখে শোনা যায় এই দার্জিলিং শহরে শত শত বছর ধরে এক পরিত্যক্ত গ্রাম রয়েছে। লোকমুখে আরও শোনা যায় এই গ্রামে নাকি তিন মুড়িওয়ালা দানব বাস করে। তবে এক সময় এই গ্রামটি ছিল দার্জিলিং শহরের সবথেকে উন্নত ও স্বচ্ছতাপূর্ণ গ্রাম। তবে এখন আর এই গ্রামের অবস্থা এরূপ নয়। এই গ্রামের দানবটি আসার পর থেকে এই গ্রামটি একটা শ্মশানে পরিণত হয়েছে। লোকমুখে আরও শোনা যায় প্রতি অমাবস্যার রাতে এই গ্রামে একজন মানুষ কোথাও যেন উধাও হয়ে যায়, তার আর কোনো ঠিকানা পাওয়া যায় না। অনেকেই বলে এই তিন মুড়িওয়ালা দানব সেই মানুষটাকে ভক্ষণ করে। লোকমুখে আরও শোনা যায় সেই নররাক্ষসটা যদি মানুষের মাংস ভক্ষণ না করতে পারে, তাহলে সে অস্থির হয়ে সমস্ত গ্রামে গর্জন করতে থাকে। আর তার গর্জনের কারণে সমস্ত গ্রামবাসী ভয়ে কাঁপতে থাকে। মনে হয় সে যেন গোটা বিশ্বটাকেই গ্রাস করে ফেলবে। একদিন সন্ধ্যাবেলার অমাবস্যার রাত্রিতে সেই তিন মুড়ি দানবটা গর্জন করতে করতে গ্রামের দিকে আসছিল এবং সেই খবরটা গ্রামবাসীরা পেয়ে যায় এবং সেই দানবটা গ্রামের এক প্রান্তে এসে দাঁড়ায় এবং সে খিদের জ্বালায় তীব্র গর্জন করতে থাকে। অনেকক্ষণ ধরে গ্রামে থাকা একটা বড় পাথরের উপর সেই রাক্ষসটা বসেছিল কিছু খাবারের আশায়। কিন্তু গ্রামের মানুষজন সতর্ক হয়ে যায় এবং তারা গ্রামের এক প্রান্তে গিয়ে লুকিয়ে পড়ে। ওদিকে খিদার জ্বালায় সেই তিন মুড়ি রাক্ষসটা তীব্র চিৎকার করতে করতে বাধ্য হয়ে আবারও সে তার গন্তব্যে চলে যায়। এর 3 মাস পর কলকাতা শহর থেকে দুজন লোক আসে এই গ্রামে ব্যবসা করার জন্য এবং তারা সেখানে একটা ঘর ভাড়া করে কিছুদিন থাকার ব্যবস্থা করে। ব্যবসায়ী দুজনের নাম ছিল রমেশ আর সুরেশ। রাসেল আর সুরেশ সারাদিন ব্যবসা করে রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমিয়ে পড়ল, মধ্যরাত্রিতে হঠাৎ করে রাসেলের ঘুম ভেঙে গেল কিছু একটা অজানা তীব্র শব্দের কারণে। সে শুনতে পেল কি যেন একটা গর্জন করছে। তখন রাসেল সুরেশকে ডাক দিল, সুরেশ সুরেশ উঠ, কি যেন একটা তীব্র চিৎকার করছে, তুই কি শুনতে পাচ্ছিস না? তখন সুরেশ বলল, আরে থাম, কি সব ভুলভাল বলছিস? সারা দিন ধরে এত পরিশ্রম করেছি, আমার শরীরটা আর ভালো লাগছে না, চুপচাপ ঘুমিয়ে পড়, কিছু না ওটা। সুরেশ তার এই কথা শেষ করতে না করতেই আবারও একটা তীব্র ভয়ঙ্কর গর্জন ভেসে আসলো তাদের কানে। এবার তারা দুজন সেই শব্দ পেয়ে লাফিয়ে বিছানার উপর উঠে বসে এবং বলে, আরে কি ছিল ওটা, কি ছিল? তখন রাসেল বলল, বন্ধু, বুঝতে পারছি না আমিও এটা কিসের শব্দ, কিন্তু যাই হোক না কেন শব্দটা মোটেই ভালো ছিল না। তবে শব্দটা শুনে মনে হচ্ছে কোনো একটা বিশাল দৈত্য তার তীব্র খিদার জ্বালায় চিৎকার করছে। তারপর রাসেল সুরেশকে বলল, চল বন্ধু, একটু দেখে আসি আসলে জিনিসটা কি। তখন সুরেশ বলল, না বন্ধু, এভাবে এত রাত্রিতে বাইরে যাওয়া ঠিক হবে না। তাছাড়া আমরা এই গ্রামে নতুন এসেছি, গ্রামের কোথায় কি আছে তা আমরা কিছুই জানি না। তখন রাসেল বলল,
বন্ধু, তুই এত চিন্তা করিস না, চল না দেখে আসি কি যেন একটা শব্দ করছে। আমার বেশ কৌতুক হচ্ছে, চল একবার দূর থেকে দেখে আসবো। রাসেল অনেক জোরাজুরি করার পর অবশেষে সুরেশ রাজি হলো। তারপর তারা দুজন সেই গর্জনকে অনুসরণ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। তারা সঙ্গে করে নিয়ে গিয়েছিল একটা টর্চ, সাথে একটা লাঠি এবং মন্ত্রপুত একটা বাতি। রাত্র তখন প্রায় 2টা হবে। মধ্যরাত, নির্জন জায়গায় তারা দুজন হেঁটে চলেছে। চারিদিক অন্ধকার আর অন্ধকার। তারা জানতো না তারা এই পথটা অনুসরণ করে কত একটা ভুল করতে চলেছে। তখন সুরেশ একটু চিন্তিত হয়ে বলল, বন্ধু, আমার এখানে কিছুই ঠিক লাগছে না, চল এখান থেকে চলে যাই। তখন রাসেল বলল, দূর পাগলা, কিছুই হবে না, তুই আমাকে অনুসরণ করে চল। এত রাত্রিতে যখন ঘর থেকে বেরিয়েছি, এই শব্দটা কিসের আমরা দেখেই ছাড়বো। কিছু হবে না, চল আমার সাথে। এইভাবে তারা কিছুক্ষণ সেই শব্দটাকে অনুসরণ করতে করতে সুন্দরপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে তারা দুজন চলে আসে। এবং শেষ প্রান্তে আসার পরই তারা দেখতে পায় একটা পুরনো ভাঙ্গা মন্দির। তারা অনুভব করতে পারে যে এই ভাঙ্গা মন্দির থেকেই সেই বিকট শব্দটা আসছে তাদের কানে। তারা দুজন ধীরে ধীরে সেই ভাঙ্গা মন্দিরের দিকে এগোতে লাগলো। সাথে সাথে আকাশের আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। আকাশে বিদ্যুতের ঝলকানি শুরু হয়ে যায় এবং হু হু করে এক বাতাস চলতে শুরু করে। সাথে সাথে সেই দৈত্যটার তীব্র চিৎকার আরও বাড়তে থাকে এবং সেই বাতাসের সাথে ভেসে আসছিল এক মায়ালু কণ্ঠ। কেউ যেন তাদেরকে বলছে, এসো 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 আরেকটু সামনের দিকে এসো। এই মায়ালু কণ্ঠটা তারা দুজনই শুনতে পেল। তারপর সুরেশ রাসেলকে বলল, বন্ধু, তুই কি শব্দটা শুনতে পেলি? কেউ যেন আমাদের ডাকছে। বন্ধু, আমাদের সামনের দিকে এগোনি আর উচিত হবে না, চল এখান থেকে চলে যাই। কিন্তু রাসেল সুরেশের কোনো কথার উত্তর দিল না। তারপর আরো কিছু জায়গা তারা দুজন এগিয়ে গেল। সুরেশ ভয়ে ভয়ে কাঁপছিল। সুরেশ রাসেলের সাথে অনবরত কথা বলে যাচ্ছে, কিন্তু রাসেল কোনো উত্তর দিচ্ছে না। কথা বলতে বলতেই হঠাৎ সুরেশ একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। বন্ধু, ওই দেখ, মন্দিরের ভেতরে একটা ভয়ঙ্কর মূর্তি। কি অদ্ভুত, তাই না? মনে হচ্ছে এই মূর্তিটা যুগ যুগ ধরে পুরনো। এই বলে সুরেশ যখন ঘাড় ফেরায়, সে হতবাক হয়ে যায়। তার পাশে থাকা রাসেল আর নেই, সে যেন কোথায় লুকিয়ে পড়েছে। সুরেশ তখন বলে, বন্ধু, তুই আমার সাথে এত হেয়ালি করিস না। তুই সাহস দেখিয়েছিস বলে আমি এখানে এসেছি। তুই আমার সাথে লুকোচুরি খেলিস না, তাড়াতাড়ি বেরিয়ে আস। সে অনেকক্ষণ ধরে এই রকম কথাবার্তা বলতে থাকে, কিন্তু রাসেল আর বেরিয়ে আসে না। তারপর তার মনে অনেক ভয়ের সঞ্চার হয়ে যায় এবং সুরেশ দৌড়ে সেই ভাঙ্গা মন্দির থেকে বেরিয়ে আসে এবং সেই তীব্র চিৎকারটাও থেমে যায়। এবার সুরেশ হতভম্বের মতো রাসেলকে খুঁজতে থাকে এবং জুড়ে জুড়ে চিৎকার করে, কিন্তু আশেপাশে কোথাও রাসেলকে সে দেখতে পাচ্ছে না। সে খুঁজতে খুঁজতে একটা নদীর পাড়ে চলে যায় এবং দূরে থেকে কারোর গলার শব্দ সে শুনতে পায়। সুরেশ, সুরেশ, আমাকে বাঁচা ভাই, আমাকে সে মেরে ফেলবে, আমাকে বাঁচা ভাই, তাড়াতাড়ি এদিকে আয়। বন্ধু, তুই নদীর পাড়ে গেলি কিভাবে? আমি কিভাবে আসবো? আমি তোকে সব কথা খুলে বলবো বন্ধু, তুই নদীর এপারে তাড়াতাড়ি করে চলে আস। দেখতে না দেখতে নদীর মধ্যে একটা বৃদ্ধ লোক তার নৌকা নিয়ে বসে আছে। সেই বৃদ্ধ লোকটা তাকে দেখে বলছে, কে বাবু, নদী পার হতে চাও? আসো আমার সাথে। তখন সুরেশ বলে, হে কাকা, আমি নদী পার হতে চাই। আমার বন্ধু নদীর ওই পারে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বন্ধুকেই নদী পার করিয়েছি, এবার তোমাকেই করব। তাড়াতাড়ি চলে এসো।
এবার সুরেশ তাড়াতাড়ি করে সেই লোকটা নৌকায় উঠে বসে। নদীর মাঝ বরাবর হাসতে সেই মাঝিটা এবার হাসতে শুরু করে। বাবু, এই নৌকার ভাড়া দিতে পারবে তো? তখন সুরেশ বলে। আপনার ভাড়া কত? তখন সেই মাঝিটা আবারও হেসে বলে। আমার ভাড়া অনেক। তখন সুরেশ রেগে বলে। আরে মশাই, বলুন না আপনার কত টাকা চাই? এবার সেই বৃদ্ধ লোকটি তার আসল রূপ দেখায়। সে তার পরনের সমস্ত কাপড় ছুঁড়ে ফেলে দেয় এবং সে এক তীব্র হাসি দিয়ে বলে। আমার টাকা নয়, আমার রক্ত চাই। তোমার বন্ধুও ভাড়া চুকিয়ে দিয়েছে, এবার তুমিও দেবে। এবার সে একদম ভয়ে খেপে যায়। সে বলে, এই লোকটার মাথায় নিশ্চয়ই কোনো ভূত চেপে আছে। দেখতে না দেখতেই সেই বৃদ্ধ লোকটা পরিণত হয় সেই 3 মুড়িওয়ালা দানবে। তার মুখ থেকে অনবরত রক্ত ঝরে পড়ছে এবং তার মাথায় একটা নয়, দুটাও নয়, তিনটা মাথা। সে শেষমেশ বুঝতে পারে এটাই হচ্ছে সেই দত্ত যার শব্দ শুনে তাদের ঘুম ভেঙেছিল। তারপর তার চোখ যায় তার বন্ধুর দিকে এবং সে দেখতে পায় তার বন্ধু এবার ধীরে ধীরে মিশে যাচ্ছে হাওয়ার সাথে। তারপর সেই 3 মুড়িওয়ালা দানবটা ঝাঁপিয়ে পড়ে সুরেশের উপর। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প 3 মুড়ি দানব। গল্পটি লেখনে পঙ্কজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।